দেখবেন বা আমেরিকান অ্যাকসেন্টে কিন্তু বেশিরভাগ জায়গায় দেখা গেছে কি যে লং ফর্মের থেকে শর্ট ফর্মটা বেশি প্রচলিত। শর্ট ফর্মটা কেমন হয়? আমরা যদি বলি যে সময় কত, বা কারো কাছে যদি সময় জিজ্ঞাসা করতে বলি, আমরা কিন্তু ডিরেক্ট একেবারে গ্রামারের সেই নিয়মটা মেনে তারপরে কথা বলি যে হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর রস। হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর রস, অর্থাৎ আপনার ঘড়িতে এখন সময় কত। কিন্তু ফরিনাররা দেখবেন ওরা এইভাবে বলেন, ওরা কিন্তু সবসময় সময় বাঁচিয়ে চলে, সবসময় শর্ট ফর্মে কথা বলো। ওরা একবারে শর্টে সেরে দেয়, বলে টাইম প্লিজ, টাইম প্লিজ। হ্যাঁ, আমরা কিন্তু এখানে প্রোনাউন্সিয়েশনের ক্লাসটাও দেখবো। তো ওরা কিন্তু টাইম বলে না, টি কে ঠ বলা হয়, টাইম প্লিজ। এই যতগুলা শব্দ ডিকশনারিতে যত হুম ইয়েস, একদমই যত রকমের শব্দ রয়েছে টি দিয়ে, যত শব্দ ডিকশনারিতে, প্রত্যেকটা জায়গায় টি এর বদলে ঠ উচ্চারণ করা হয়। টাইমকে বলা হয় টাইম, টেবিলকে বলা হয় টেইবল, ট্রান্সফারকে বলা হয় ট্রান্সফার। কিছু কিছু শব্দ আছে ব্রিটিশ ইংলিশে, কিছু কিছু জায়গায় আর এর উচ্চারণ করা হয়, আবার কিছু কিছু জায়গায় আর এর উচ্চারণ করা হয় না। যেমন শব্দের শেষে, হ্যাঁ শব্দের শেষে যদি আর থাকে, শব্দের শেষে একেবারে শেষে যদি আর থাকে, এই আর এর উচ্চারণটা করা হয় না। যেমন আমরা বলি ACTOR, আমি একটু লিখে দেখাই। অ্যাক্টর, এটা অ্যাক্টর মানে হচ্ছে অভিনেতা। তুমি দেখেন এখানে লিখলাম অ্যাক্টর, ACTOR। তো আমার এখানে শেষে একটা লেটার বা বর্ণ রয়েছে, দেখতে পাচ্ছি আর। এখানে শেষে কি আছে দেখেন, আর। কিন্তু ব্রিটিশ উচ্চারণে এখানে কিন্তু আর এর উচ্চারণটা করা হবে না, এখানে অ্যাক্ট বলতে হবে, অ্যাক্ট বা অ্যাক্ট। হ্যাঁ, অ্যাক্ট। এটা আমি প্রোনাউন্সিয়েশনের ক্লাস নিব, তখন দেখাবো যে কিভাবে এখানে। যেমন এখানে যদি বলা হয় ওয়ার্ডের শেষে আর এর উচ্চারণ থাকলে ব্রিটিশরা আর এর উচ্চারণ করে না। যেমন অ্যাক্টরকে বলা হয় অ্যাক্টো, ব্রাদারকে বলা হয় ব্রাদা, ওরা কিন্তু ব্রাদার সঠিকভাবে বলে না, বলে ব্রাদা, ব্রাদা। হ্যাঁ, তারপরে যেমন আমরা বলি ডক্টর, ওরা কিন্তু ডক্ট বলে, ডক্ট, ডক্ট। আমি কিছু কিছু ফনিটিক্স আপনাদের দেখিয়ে দিব। অধিকাংশ জায়গায় দেখবেন, বিশেষ করে ভাওয়েল সাউন্ড গুলো আমরা যদি একটু কারেক্ট করতে পারি। আমাদের দেশে অনেকেই রয়েছে, বিশেষ করে যারা ইন্টারপ্রিটার হিসাবে চাকরি করে, অর্থাৎ দোভাষী, ফরেন কান্ট্রি থেকে যারা আসে, এরা কিন্তু অনেকেই, আমার এক ফ্রেন্ড রয়েছে ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ে, সে সরকারি গভর্নমেন্ট কোনো জবে না গিয়ে ওই ইন্টারপ্রিটার হিসাবে কাজ করে। প্রত্যেক মাসে তার অনেকগুলো কল থাকে, মানে বাইরের কান্ট্রি থেকে যারাই আসে তারা কিন্তু ওকে খুঁজে নেয় ইউটিউবে, ফেসবুকের মাধ্যমে। তো এটাও কিন্তু একটা সম্মানাবে, মানে খুব রিল্যাক্সেবল এবং একটা অনারেবল চাকরি। এখানে কিন্তু অনেক খুব ভালো, এবং হ্যাঁ তাদের সঙ্গে সারা দেশ ঘুরে দেখা যায়। ওয়ালাইকুম সালাম। তো এইটা দেখেন, আমি যে শব্দগুলো এটা আমরা দেখব। তো আমি হঠাৎ করে এই জায়গাটায় চলে আসলাম, এর একটা কারণ রয়েছে যে আমরা যখন কথা বলবো, কথা বলতে গেলে আমাদের প্রোনাউন্সিয়েশনটা কিন্তু একটু কারেক্ট করতে হবে। প্রোনাউন্সিয়েশনটা কারেক্ট না হলে, এখানে আমরা কর্পোরেট জব করি, অনেক বড় বড় জায়গায় যারা চাকরি করি দেখবেন, অফিসে কথা বলতে হয় প্রায় ইংলিশে, বা ফরেন কান্ট্রি থেকে যখন ফরেনাররা আসে, তো তাদের সামনে কথা বলতে গেলে আমরা আমাদের বাঙালি মতে, যদি আমাদের বাংলিশ ইংলিশ যেটা বলি, এটা যদি ব্যবহার করি, তখন কিন্তু তারা বুঝতে পারবে না। এই ডক্টর বললে ফরেন কান্ট্রি, বিশেষ করে ইউকে থেকে যারা আসে, অর্থাৎ লন্ডন প্রবাসী যারা, ওরা কিন্তু ডক্টরকে ডক্টর বলে। ফাদারকে কিন্তু কখনো ফাদার বলে না, আমরা ফাদার বলি দিস ইজ মাই ফাদার, ওরা বলে ফাদার, ফাদার। তারপর আমরা টিচার বলি, ওরা কিন্তু রটার উচ্চারণ করে না, ঠিচা, ঠিচা, দিস ইজ মাই ঠিচা, হি ইজ আ ঠিচা। হুম এবং দেখবেন ব্রিটিশ অ্যাকসেন্টটা আমরা যখন শুনি, তখন কিন্তু ওরা খুব দ্রুত ডেলিভারি দেয়, কথাগুলো খুব কুইক বলে, ফাস্ট বলে। আমরাও যদি দেখবেন ক্রিকেট খেলা, ফুটবল খেলায় যখন ধারাবর্ষ দেওয়া হয়, যখন সেই খেলাটা ইংলিশে সম্প্রচার করে, দেখবেন যে ব্যক্তি কথা বলে খুব দ্রুত বলে চলে যায়। আমরা কিন্তু বাঙালিরা কথা ধীরে ধীরে বলি। আমি স্কুলে যাই, আমি ভাত খাবো। কিন্তু ইংলিশ ম্যান যারা, আমেরিকান বা ব্রিটিশ যারা, এরা কিন্তু খুব দ্রুত কথাগুলো, ওয়ার্ড গুলো, স্পিচ গুলো মুখ থেকে ডেলিভারি দেয়। তো এটা আস্তে আস্তে পারবো, আমরা সেই জায়গাটাতে চলে আসবো, কোনো সমস্যা নাই। তো এখানে আমরা ক্লাসে যারা জয়েন করেছি সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাসটা খুব এনজয়েবল হবে, সবাই সঙ্গে থাকবেন। হ্যাঁ, হুম হুম, হ্যাঁ হ্যাঁ, ইয়েস, থ্যাংক ইউ। আরো কারো কোনো কোয়েশ্চেন থাকলে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলবেন। দেখেন পার্সোনাল ব্যাস, এখানে আমি কখনো কিন্তু আমার মাইক্রোফোন মিউট করি না, সব সময় আনমিউট করা থাকে। এটা সুবিধা কি জানেন? আপনারা এই যে কেবল শিলা আপা একটা প্রশ্ন করছে, স্যার এই টেন্সটা একটু বুঝাই দিবেন। কারো যদি এই রকমের কোনো সমস্যা থাকে, মডাল ভয়েস বা যে ক্লাসগুলো আমি নিচ্ছি, ওই ক্লাসে অর্থাৎ ব্যাকের যে ক্লাসগুলোয় কোনো সমস্যা থাকলে একটু বলবেন, আমি ওইখানটা আবার বুঝাবো। যেমন আমি এখন আবার সেই টেন্সে একটু ফিরে দিতে চাই। কোয়েশ্চেনটা আরেকটু রিপিট করেন, কোন কোন টেন্স বলেছেন জানি, শিলা আপা আরেকটু বলেন।
আমি চাচ্ছি যে একটু পারফেক্ট টেন্সটা থ্যাংক ইউ। তো ফিউচারের ওই বাকি তিনটা বুঝাই, তারপরে পাস্ট পারফেক্টটা বুঝাবো। মোট চারটা টেন্স আমি এখন খুব ক্লিয়ার করে দিচ্ছি, সবাই খুব একটু ভালোভাবে দেখবেন। আর এই টেন্সের শিটটা আমি হয়তো দিয়েছিলাম না, আজকে দিয়ে দিব। টোটাল টেন্স এখানে পাবেন 12টা টেন্স। তো আমি আপনাদেরকে প্রথম দিয়েছি। আচ্ছা আচ্ছা, যে কোনো শীট বাদ পড়লে একটু বলবেন। আর আরো একটা বিষয় হচ্ছে, আমাদের শুক্র শনিবার যারা চাকরি করেন ছুটি থাকে, প্রত্যেককেই বলছি যে কোনো জিনিস পড়তে বসলে বা কোনো সমস্যা হলে আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিবেন। দেখেন অনেকেই কিন্তু অনলাইনে পড়ায়, কিন্তু আমি, আমার পিতাও একজন টিচার, হাই স্কুলের হেড টিচার, আমিও কিন্তু এই টিচিং প্রফেশনে যেতে চাচ্ছি। তো আমার মানে পড়ানোটা, আমি এই কথাটা এই জন্য বলছি, পড়ানোটা আমার খুব ভালো লাগে। তো আমি কখনো বিরক্ত বোধ করব না। আপনারা আমাকে বিভিন্ন সময় ফোন দিবেন, হোয়াটসঅ্যাপে নক করবেন যে স্যার এটা পারিনি ওইটা পারিনি, আমি কিন্তু ফ্রি থাকলে সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি। অনলাইন ব্যাচে আমি অনেক জায়গায় দেখেছি, অনেক স্টুডেন্ট আমার ব্যাচে আছে, তারা বলে যে স্যার অনেক জায়গায় ক্লাস করে এসেছি, কিন্তু আপনি যেভাবে পরিশ্রম করেন, যেভাবে আমাদেরকে বুঝান, মানে এটা নিজের ক্রেডিট, আমি নিজের ক্রেডিট নিজে বলতে চাচ্ছিলাম না, তারপর আমি এই জন্য বলছি যে আপনারা, হ্যাঁ, কখনো কোনো সমস্যা হলে আমাকে নক করবেন। আমি আপনাদেরকে পার্সোনাল ব্যাচে ভর্তি করিয়েছি, অনেক টাকা দিয়ে ভর্তি হয়েছেন। আমি চাই যে আমার কাছ থেকে ভাষাটা শিখে যান, এবং আপনারা যদি আমার সঙ্গে থাকেন আমিও আপনাদের সঙ্গে থাকবো। লাস্ট কথা আমি এটাই বলতে পারি। থ্যাংক ইউ। তো দেখেন আমরা ফিউচার টেন্স একটু চলে যাই। আমরা ফিউচার টেন্স সবাই জানি, ফিউচার শব্দের অর্থ হচ্ছে ভবিষ্যৎ, অর্থাৎ যে কাজটি এখনো হয়নি, হবে। কেমন? আমি যদি বলি আমি আগামীকাল ঢাকায় যাব, আমি আগামীকাল একটা আইফোন মোবাইল কিনবো, আমি আগামীকাল একটা বাড়ি কিনবো, এইটা অর্থাৎ যেটা এখনো এসে পারেনি, সময়টা অনাগত, দ্যাট ইজ কল্ড ফিউচার। ফিউচার টেন্স কাকে বলে, কত প্রকার, কি কি দেখেন। যে টেন্স ভবিষ্যতের কোনো ঘটনাকে প্রকাশ করে তখন তাকে ফিউচার টেন্স বলে। যেমন আমি এই কাজটি করব, সে অফিসে যাবে। স্ক্রিন কি দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা, কোনো সমস্যা হলে আমি একটু বড়ও করে দিতে পারবো, সমস্যা নাই। আচ্ছা ওকে, দেখেন, আর ওখানে আপনি নিজেও বড় করতে পারবেন যার যার স্ক্রিনে। আচ্ছা যাই হোক, তো এখানে আমি এই কাজটি করব, আই শ্যাল ডু দা ওয়ার্ক। একটা জিনিস মনে রাখবেন, আমি প্রথমেই বলে রাখি, সেটা হচ্ছে ফিউচার টেন্সে বর্তমানে আমরা বিভিন্ন আধুনিক আধুনিক গ্রামারে এটা পেয়েছি যে শ্যালের ব্যবহারটা খুবই কম করবেন, উইল করবেন। থ্যাংক ইউ। উইলের ব্যবহারটা করতে হবে, হ্যাঁ, উইলের ব্যবহারটা করলে বেশি ভালো হবে। কারণ কি, উইল এমন একটা জিনিস, এটা সব জায়গায় পারফেক্ট, সব জায়গায় চলে। দেখবেন আলু এমন একটা, পোটাটো এমন একটা সবজি যেটা সব তরকারিতে দেওয়া যায়, চিংড়ি এমন একটা মাছ। তো এখানে উইলটা এই জন্য বলছি যে সব জায়গায় বর্তমান আইএলটিএস এর বিভিন্ন টোফেল, ক্লিপস, ব্যারন্স, রেন অ্যান্ড মার্টিন, অনেক বিদেশি বইতে আমরা দেখতে পাচ্ছি যে শ্যালের ব্যবহারটা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ফিউচার মানেই হচ্ছে ভবিষ্যৎ। এখানে কিভাবে চিনবেন? সর্বদা ফিউচারের যে চারটা টেন্স, এরা যে চার ভাই, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটা জায়গাতেই সবসময় বাংলা ক্রিয়ার শেষে বে, বি, ব। আবারও বলছি, বে, বি, ব। এই শব্দ তিনটা মনে রাখবেন, অবশ্যই থাকবে। দেখেন টেন্সটা খুবই সহজ, 12টা টেন্স আমরা কিন্তু মাত্র 30 মিনিটস, 30 মিনিটের ভিতরে আমি আমার স্টুডেন্টদেরকে 12টা টেন্স কমপ্লিট করিয়ে দেই। এটা কিভাবে? নির্দিষ্ট কিছু টেকনিক থাকে। এই যে একটা টেকনিক বললাম, ফিউচার টেন্স মানেই হচ্ছে বে, বি, ব। পাস্ট টেন্স মানেই হচ্ছে ল, লাম, লেম, ল, তাম, তেম, ত। ছন্দটা মনে রাখবেন, লাম, লেম, ল, তাম, তেম, ত। এইটা যখনই থাকবে এটা পাস্ট টেন্স হবে। যেমন উদাহরণ দেই, সেই স্কুলে গিয়েছিল। এই যে বললাম লাম, লেম, ল, শেষে কিন্তু একটা ল রয়েছে, বাংলা ক্রিয়ার শেষে একটা ল রয়েছে, সেই স্কুলে গিয়েছিল। বাবা, বাবা গতকাল বাড়ি এসেছিলেন। এই যে বললাম লাম, লেন, ল, হ্যাঁ, লেন চলে এসেছে, দেখছেন। আর বাংলায় প্রেজেন্ট টেন্সে বাংলা ক্রিয়া শেষে কি থাকবে? রস্বই এ ও অন্ত্যেষ্টিয়। যেমন সে বাড়ি যায়, সে ভাত খায়, আমি কাজটি করি। অর্থাৎ রস্বইকার যেটাকে বলে লেটারের ভিতরে স্বরবর্ণ রস্বই এ ও, রস্বই এ ও অন্ত্যেষ্টিয়, এই শব্দগুলো কিন্তু সেখানে থাকে। আচ্ছা, তো আমরা ফিউচার টেন্স এখন একটি দেখবো। ফিউচার টেন্স হচ্ছে চার প্রকার। তো দেখেন ফিউচার টেন্সটা হচ্ছে চার ভাই। এদের প্রথমের নাম, প্রত্যেকটা কিন্তু ফিউচার বলার দরকার নেই, বললাম ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এবার ফিউচার বললে ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো এখানে ফিউচার ইনডেফিনিট না লিখে আমি লিখেছি সিম্পল ফিউচার টেন্স, কারণ বর্তমান বেশিরভাগ গ্রামার বইতে আমরা দেখেছি ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট না লিখে এটাই ব্যবহার করেছে, সিম্পল ফিউচার। এটাকে সিম্পল বলা যায়, যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটাকে বলা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, পাস্ট ইনডেফিনিট কেও বলা হয় সিম্পল পাস্ট টেন্স। দেখেন আমি প্রত্যেকটা জায়গা ভেঙে ভেঙে বুঝাই দিব, না বুঝলে আমাকে সঙ্গে সঙ্গে থামিয়ে কোশ্চেন করবেন। আচ্ছা, এবার আমরা দেখব ফিউচার ইনডেফিনিট বা সিম্পল ফিউচার হয়ে গিয়েছিল, তাহলে কন্টিনিউয়াস থেকে আমরা শুরু করি। তারপরও আমি একটু এখানে ফিডব্যাক নেই। ফিউচার ইনডেফিনিটের কয়েকটা বাক্য, যেমন আমি বিশ্ববিদ্যালয়ে যাব,
এখানে বাক্য গঠন প্রণালী খুবই সহজ। সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যেমন সাবজেক্ট হচ্ছে আই, তারপরে বসেছে উইল, তারপর ভার্ব হচ্ছে গো, আর অবজেক্ট হচ্ছে টোটাল এটা গো, এই টু দা ইউনিভার্সিটিটা অবজেক্ট। তো এখানে প্রেপোজিশন থাকতে পারে টু, কিন্তু আমি টোটালটা অবজেক্ট কেন বললাম আপনাদের বোঝার সুবিধা অর্থে। অর্থাৎ মনে রাখবেন প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপরে উইল, তারপর হচ্ছে ভার্ব, তারপর অবজেক্ট। হ্যাঁ, এইভাবে বলতে পারি। যে স্ট্রাকচার এখানে দেওয়া আছে দেখেন, প্রথমে সাবজেক্ট বসবে, তারপর শ্যাল বা উইল, তো আমি শ্যাল বাদ দিয়ে দিয়েছি আমাদের সুবিধার্থে। আমি এখানে কি বললাম, প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট তারপর উইল, তারপর সিম্পল ভার্ব, সিম্পল ফর্ম অফ ভার্ব অর্থাৎ ভি ওয়ান ফর্ম প্লাস এক্সটেনশন। যেমন আমি বিশ্ববিদ্যালয়ে যাব, আমি গানটি গাইবো, সে তোমাকে সাহায্য করবে, সে বাড়ি যাবে, তারপর সে একটা মোবাইল ফোন কিনবে, সে আগামীকাল বাড়ি আসবে, সে একটা গান গাইবে, সে মাছ ধরবে, অনেক কিছু বলতে পারেন। এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। দেখেন একটা টেন্স শিখানোর পরে ওই টেন্স দিয়ে কিন্তু আপনাকে তাৎক্ষণিকভাবে কয়েকটা বাক্য করতে হবে। এটা করলে কি হবে, আপনাদের কিন্তু পরবর্তীতে আর কখনো ভুল হবে না। পরবর্তীতে কখনো কিন্তু ওই টেন্সটা আর ভুল হবে না। সবাইকে আমার কথা ভালোভাবে শুনতে পারছেন, রুমা আপা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কে কোথায় বসে ক্লাস করছেন আমি তো দেখতে পারছি না, তবে সবসময় কিন্তু মনোযোগটা আমার দিকে দিতে হবে। আমি মাত্র একটি ঘন্টা ক্লাস করাবো, একটি ঘন্টা আমাকে দিবেন প্লিজ। আর বাকি স্যার এখানে একজন শুধু আমার হাজবেন্ড জাস্ট আসছে, জাস্ট তাকে ব্যাক করাই দিই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখেন তো এইভাবে যদি সবাই একটা সুন্দর এনভায়রনমেন্টে ক্লাস করতে পারেন, আমার প্রত্যেকটি কথা কিন্তু ব্লুটুথ বা শেয়ার ইট, যে যেমন দেখবেন আমরা একে অন্যের ফোন থেকে গান বা ইয়ে টিয়ে শেয়ার করে নেই, আমার কথাগুলো আপনাদের ব্রেনে কিন্তু শেয়ার ইট দিয়ে দেওয়ার মতো চলে যাবে। আমি প্রত্যেকটা কথা কিন্তু খুব স্লো করে বলি, ধীরে ধীরে বলি। কেন বলি, আমার কথাগুলো যেন আপনাদের ব্রেনে চলে যায় সঙ্গে সঙ্গে। তো ফিউচার ইনডেফিনিটটা দেখলাম, যেমন আমি তোমাকে সাহায্য করব, সে গান গাইবে, আমি বিশ্ববিদ্যালয়ে যাব, অর্থাৎ সাবজেক্ট, তারপর শ্যাল উইল, তারপর সিম্পল ফর্ম অফ ভার্ব, তারপর অবজেক্ট। অর্থাৎ আমি ভাত খাবো, আই উইল ইট রাইস, আমি বাড়ি যাব, আই উইল গো হোম, আমি একটা মোবাইল কিনবো, আই উইল বাই এ মোবাইল, আমি গান গাইবো, আই উইল সিং এ সং। এখানে প্রত্যেকটা জায়গায় সবকিছুতে আমি আই রেখেছি, শুধু অবজেক্ট আর ভার্ব চেঞ্জ করে দিয়েছি। এই জন্য আমাদেরকে কিন্তু এই ভার্বের যে ভোকাবুলারির একটা শিট রয়েছে, ভার্বের এই ভোকাবুলারি শিটটা আমি দিয়েছিলাম, প্রয়োজনে আজকে আবারও দিব। ওই যে ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন, ইট, এট, ইটেন আছে না, এইগুলো কাইন্ডলি আপনারা একটু মুখস্থ করবেন। হ্যাঁ, কারণ ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে দেখেন, হ্যাঁ, এখানে আমরা কিন্তু একটা জব করি, অনেকেই জবে রয়েছি, তো দেখবেন অফিসে গেলে মাস গেলে আমাকে টাকাটা দেয়, শুধু শুধু কিন্তু দেয় না। অর্থাৎ এখানে আমাকে সময় দিতে হবে, ল্যাঙ্গুয়েজটার পিছনে আপনি সময় দিবেন, ল্যাঙ্গুয়েজও আপনাকে সময় দিবে। কিভাবে? এই ল্যাঙ্গুয়েজটা আপনি কথা বলা শিখে যাবেন। একটা খুব ম্যাজিক্যাল জিনিস পৃথিবীতে দাঁড়িয়ে আছে, গিভ অ্যান্ড টেক সিস্টেম, গিভ অ্যান্ড টেক। অর্থাৎ আপনি দিবেন, আপনাকে কিছু দেওয়া হবে। এটা কিন্তু একটা পলিসির উপরে জগৎটা দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ আপনি অফিসে সময় দিচ্ছেন, মাস শেষে আপনার একটা স্যালারি আসছে, আপনি ওখানে সময় দিবেন না, আপনাকে স্যালারি দিবে না। তো এখানেও কিন্তু ল্যাঙ্গুয়েজের পিছনে, যে কোনো জিনিস রপ্ত করতে গেলে এটার পিছনে একটা সময় আপনাকে দিতে হবে। তো দেখেন তারই ধারাবাহিকতা এখন আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা একটু দেখব। এটার অর্থ হচ্ছে চলমান ভবিষ্যৎকাল। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অর্থ হচ্ছে চলমান ভবিষ্যৎকাল। এমন একটা বাংলা বাক্য বলবো যেটা বললে ভবিষ্যতের একটা ঘটনা চলতে থাকবে বা ঘটতে থাকবে, এমন একটা বিষয় বুঝাবে। যেমন দেখেন, আমি আগে এক্সাম্পল দিয়ে থাকি আপনাদের বোঝার সুবিধার্থে। আমি কবিতাটি লিখতে থাকবো, আমি কবিতাটি লিখতে থাকবো। এখানে রুমা আপা রয়েছেন, তাকে আমি বললাম যে এখন রাত 10টা 19 বাজে, আপনি রাত 12টার সময় কি করবেন আজ রাত্রে? তো উনি আমাকে বললেন, স্যার 12টার সময় আমার ঘুম আসে না অত রাত্রে, আমি তখন ওই সময় একটা কবিতা লিখতে থাকবো। আমি আরেকজনকে বললাম যে হোসনে আপা আপনি কি করবেন আজকে ভোরবেলায়? তখন বললেন, স্যার ভোরবেলায় আমি ফজরের নামাজ পড়তে থাকবো। এই যে ভবিষ্যতে একটা কাজ চলমান থাকবে, এই ভবিষ্যতে কোনো কাজ চলমান থাকলে তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন বাংলা ক্রিয়া শেষে কি কি থাকবে? বাংলা ক্রিয়া শেষে তে থাকবো, তে থাকবেন, অর্থাৎ চলমান কিন্তু একটা ভাব, এই ভাব এই যে ভবিষ্যতে ঘটতে থাকবে এমন চলমান ভাব বোঝালে তখন তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স ডিনোটস টু অ্যান অনগোয়িং অ্যাকশন হুইচ উইল হেল্প হ্যাপেন ইন দ্য ফিউচার। অর্থাৎ ফিউচারে কোনো কাজ ঘটতে থাকবে বা চলতে থাকবে, তুমি কাজটি করতে থাকবে, তারা কেনাকাটা করতে থাকবে, তারা মোবাইলে কথা বলতে থাকবে, সুমনা একটা গান গাইতে থাকবে। অর্থাৎ ভবিষ্যতে কোনো চলমান ভাব বুঝালে তখন তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। বাক্যটা দেখি, আমি কবিতাটি লিখতে থাকবো, আমি ইংরেজি কি আই, আমি ইংরেজি কি হবে আই। এইবার দেখেন এখানে আমার টেন্স অনুসারে একটা উইল আসবে, আই উইল।
আর ফিউচার টেন্সের গঠন প্রণালীটাও একটু আমি প্রথমে বলে নেই। সাবজেক্ট আসবে প্রথমে। কি আসবে দেখেন, প্রথমে সাবজেক্ট আসবে, তারপরে শ্যাল অথবা উইল সঙ্গে বি। তো আমরা শ্যালটা বাদ দিয়ে দেই, কারণ শ্যাল আমাদের প্রয়োজন নাই। আমরা বলবো সাবজেক্ট প্লাস উইল বি, সাবজেক্ট প্লাস উইল বি, সাবজেক্ট প্লাস উইল বি। মনে রাখবেন আমার কথাগুলো শুনে আপনারাও মনে মনে বলবেন, দেখবেন মুখস্থ হয়ে যাবে। উইল বি হ্যাঁ, সাবজেক্ট প্লাস উইল বি। সাথে আইএনজি। আমি আমার 9-10-এ আমার এক বিজ্ঞান, আমাদের আমি আর্টসের ছাত্র ছিলাম, আমার সাধারণ বিজ্ঞান নামে একটা সাবজেক্ট ছিল। তো আমার ওই বিজ্ঞান ক্লাস যে স্যার নিতেন, ওই স্যার একটা কথা বলতেন, এবং কথাটা এমন ছিল, ক্লাসের পড়াটা প্রত্যেকদিন ক্লাসে রেডি করিয়ে দিত, অর্থাৎ রাত্রে আমাকে কিন্তু বাসায় আর পড়তে হতো না। তো আমার ক্লাস যারা করবেন, আমি কিন্তু আমার লেসনটা আপনাকে এমন ভাবে প্রস্তুত করিয়ে দিব, এইটা আপনি পরবর্তীতে একটু দেখলেও ভালো, না দেখলে আরো ভালো। দেখলে তো প্র্যাকটিস হবে, কিন্তু যারা সময় পাবেন না, আমার ক্লাসটা মনোযোগ দিয়ে করবেন। দেখবেন এই একটা ক্লাসে, মানে প্রত্যেকটা ক্লাস থেকে আপনি অনেক কিছু নিয়ে যেতে পারবেন। আমার ক্লাসটা কেটে দেওয়ার পরে আপনি চিন্তা করবেন স্যার আজকে কি কি পড়ালো, দেখবেন সব ছবির মতো আপনার ব্রেনে ভেসে উঠবে। এম আই ক্লিয়ার? ইয়েস স্যার। তো দেখেন এখানে সাবজেক্ট প্লাস উইল বি, হ্যাঁ আমি কথাটা বলেছি কি, আমার সঙ্গে সঙ্গে একটু বলবেন, সাবজেক্ট প্লাস উইল বি প্লাস সিম্পল ফর্ম অফ ভার্ব, অর্থাৎ এটাকে বলতে পারি ভি1 প্লাস আইএনজি। হ্যাঁ, যেহেতু কন্টিনিউয়াস টেন্স, যে কোনো কন্টিনিউয়াস টেন্সে মনে রাখবেন ভার্বের পর আইএনজি বসে, হতে পারে আইএনজি, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, হতে পারে পাস্ট কন্টিনিউয়াস, হতে পারে ফিউচার কন্টিনিউয়াস। অর্থাৎ কন্টিনিউয়াস মানেই হচ্ছে ভার্বের পর আইএনজি। ভয়েস চেঞ্জের কন্টিনিউয়াস করতে গেলেও কিন্তু ভার্বের পর আইএনজি চলে আসে। অর্থাৎ বলা হচ্ছে সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বের মূল ফর্মের পর আইএনজি প্লাস এক্সটেনশন। আইএনজি। ইয়েস, কেমন? আই উইল বি রাইটিং দ্য পোয়েম, এখানে আমার স্ট্রাকচার কি, আমি স্ট্রাকচারের দিকে না তাকিয়ে আমি একটা এক্সাম্পল যদি ভালোভাবে মনে রাখি, এইটা থেকে কিন্তু আমি একটা স্ট্রাকচার তৈরি করতে পারি। যেমন দেখেন, আই উইল বি রাইটিং দ্য পোয়েম, তাহলে এখানে বলা যায় আইটা হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ প্রথমে সাবজেক্ট বসাবো, তারপর উইল বি বসাবো, তারপর মূল ভার্বের পর আইএনজি বসাবো, তারপর অবজেক্ট বসাবো। দেখছেন কত সহজ? আমরা দেখেন অনেক রুল, পৃথিবীতে অনেক গ্রামারের রুল রয়েছে, এই রুল মুখস্থ করতে গিয়ে জীবনে কোনোদিন আমরা ইংলিশটা শিখতে পারি না। আমাদের স্কুলে স্যাররা শুধু পড়াতো সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস মূল ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। এখন কিন্তু এই দুনিয়া শেষ। এখন কারো হাতে কি আর সাদা কালো ডিসপ্লের মোবাইল ফোন দেখা যায়? এখন বাটন ফোনও পাওয়া যাচ্ছে না বাজারে, এখন সব কিন্তু টাচ মোবাইল চলে এসেছে। অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে, মানে চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ইনডিফারেন্ট টাইম স্পেস, এর অর্থ হলো সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবীতে সবকিছু পরিবর্তন হয়ে যায়। আগে গ্রামে দেখেছি আমাদের বাড়িতে সাদা কালো টেলিভিশন ছিল, এখন সেখানে কালার মনিটর ছিল। এখন দেওয়ালে লাগানো ফ্ল্যাট টেলিভিশনে স্মার্ট টেলিভিশন, অর্থাৎ টিভিতেও কিন্তু এখন ফেসবুক ইউটিউব ব্রাউজ করা যাচ্ছে, স্মার্ট টিভি বলা হচ্ছে এখন। তো এটা কিন্তু যুগের পরিবর্তনে ঘটে থাকে। তো এখানে দেখেন শ্যালের ব্যবহারটা এখন আর করব না। নাম্বার 2 হচ্ছে উইল বিটা ব্যবহার করতে হবে, এবং আমাকে কিন্তু এখানে ওই সেই রুল মুখস্থ করার দিন চলে গিয়েছে। অর্থাৎ এখানে আমাকে এই এক্সাম্পল দেখে দেখে রুল তৈরি করতে হবে। কিভাবে এটা সম্ভব? আপনাকে প্রেজেন্ট, এই সরি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের একটি মাত্র বাক্য এক্সাম্পল মনে রাখতে হবে। কেমন? আই উইল বি রাইটিং দ্য পোয়েম, এইটা মনে রাখবেন, রুল অটোমেটিকলি চলে আসবে। কিভাবে? আই হচ্ছে সাবজেক্ট, উইল বি, উইল বি হচ্ছে সেই অক্সিলারি ভার্ব এখানে, আর রাইটিং এটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে বলতে পারি সাবজেক্ট প্লাস উইল বি প্লাস মূল ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট। এই হয়ে গেল আমার ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আপনাকে যদি আমি রুল শিখাই, কয়েক হাজার রুল আছে ইংলিশে। এই যে দেখেন 12টা টেন্সের 12টা রুল। তো ছেলে মেয়েরা যখন আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের রুল করাই, করাতে 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 একেবারে শেষে যখন চলে আসি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর রুল করাই, এই 12টা রুল কিন্তু সবার আর মনে থাকে না। এটা শিখাতে আমার 1-1.5 মাস লেগে যায়। তো এখন আমি কি করলাম, রুল বাদ দিয়ে আমি এক্সাম্পল শিখাচ্ছি। এই এক্সাম্পল শেখালে রুল অটোমেটিকলি মনে থেকে যায়। কিভাবে? এই যে সিস্টেমটা হচ্ছে এইটা, প্রথমে একটা এক্সাম্পল দেখবো, আই উইল বি রাইটিং দ্য পোয়েম, আপনি নিজেই এখান থেকে লিখতে পারবেন। আইটাকে এখানে কি বলা হচ্ছে, সাবজেক্ট। তাহলে লেখেন এস ইউ বি সাবজেক্ট, একটা প্লাস চিহ্ন দেন, সাবজেক্ট প্লাস, এরপর কি উইল বি, তাহলে লিখতে হবে সাবজেক্ট প্লাস উইল বি, আমি শ্যাল বি কখনোই দিব না, হ্যাঁ। তাহলে সাবজেক্ট প্লাস উইল বি প্লাস মূল ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট। এই নিয়মে, এই সূত্র দিয়ে আপনি আরো শত শত বাক্য তৈরি করেন। তুমি কাজটি করতে থাকবে, ইউ উইল বি ডুইং দ্য ওয়ার্ক, ইউ হচ্ছে সাবজেক্ট, ইউ হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে উইল বি, তারপর মূল ভার্ব হচ্ছে ডু, এরপর আইএনজি ডুইং, আর দা হচ্ছে ওয়ার্ক। অর্থাৎ এখানে একটি যদি আপনি পারেন, অন্যগুলো অটোমেটিকলি পারবেন। তারা কেনাকাটা করতে থাকবে, দে উইল বি গোয়িং শপিং।
হ্যাঁ, shopping. দে উইল বি, তারা কেনাকাটা করতে যেতে থাকবে, দে উইল বি গোয়িং, তারা গান গাইতে থাকবে, দে উইল বি সিঙ্গিং আ সং, তারা একটা বাড়ি তৈরি করতে থাকবে, দে উইল বি মেকিং এ হাউস, সে মাছ ধরতে থাকবে, হি উইল বি ক্যাচিং ফিশ, সে, হ্যাঁ, সে আমার সঙ্গে কথা বলতে থাকবে, হি উইল বি টকিং উইথ মি। দেখেছেন? তাহলে এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। যে প্রশ্ন করেছিলেন শিলা আপা, একটু ভালো করে দেখেন, আপনার জন্য ক্লাসটা নিচ্ছি, হ্যাঁ, প্রত্যেকটা বিষয় একটু দেখবেন। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কিন্তু এইটা। এবার দেখবো ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স, দেখেন আমি আরো একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা এই যে ল্যাঙ্গুয়েজটা শিখছি, বিশেষ করে আমরা এখন টেন্সের ভুবনে রয়েছি, এই টেন্সটা কিন্তু কথা বলতে গেলে স্পোকেন ইংলিশে কিন্তু আমাদের 12টা টেন্সের সবগুলোর প্রয়োজন হয় না। 6 থেকে 7টি টেন্স জেনে আমরা কথাগুলো বলতে পারি, তো তারপর আমরা 12টা শিখে রাখবো। কেন রাখবো? যদি লেগে যায়, এটা কখন লাগে তো বলা যায় না, হ্যাঁ, এই জন্য কিন্তু এটা আমরা শিখে রাখবো। তো মেইনলি হচ্ছে আমরা 7টি টেন্স ব্যবহার করে আমরা খুব ক্লিয়ারলি, খুব স্মুথলি কথা বলতে পারি। সেই 7টি টেন্স কি কি? 7টি টেন্স হচ্ছে, প্রত্যেকটা টেন্সের প্রথম দুইটা টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডেফিনিট ফিউচার কন্টিনিউয়াস, এই গেল তিন দুকানো 6টা টেন্স। আরেকটা টেন্স আমাদের প্রতিনিয়ত বেশি কাজে লাগে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স বলেন তো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো ওই 7টা টেন্স আমরা প্রতিদিন একটু একটু করে করব, আর এখন আমরা এইটাও একটু দেখে রাখি। আমরা ফিউচার ইনডেফিনিট এবং কন্টিনিউয়াস করে এসেছি, এখন আমরা দেখবো একটু ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সের অর্থ হচ্ছে পুরাঘটিত ভবিষ্যৎকাল। পুরাঘটিত, পারফেক্ট মানেই মনে রাখবেন পুরাঘটিত, অর্থাৎ যেটা পূর্বে ঘটে গিয়েছে, পূর্বে ঘটে গিয়েছে। দেখেন, আমি কবিতাটি লিখে থাকবো, কি বললাম? আমি কবিতাটি লিখে থাকবো, অর্থাৎ এটা কিভাবে বোঝায়? আমি ভবিষ্যতে এই কাজটি করে থাকবো, এই কাজটি করে থাকবো। আমি আপনাদের বললাম যে আজকে আপনাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, এইটা আপনারা করবেন। তো একজন বললেন যে স্যার আমরা এটা করে রাখবো, এটা আমরা করে রাখবো মানে কি, ভবিষ্যৎকালে করে কমপ্লিট করে রাখবো। আপনি যেদিন আমাদের ক্লাসটা নিবেন, আপনার সামনে আমরা এটা উপস্থাপন করতে পারবো, অর্থাৎ ভবিষ্যৎকালে এটা হয়ে যাবে। কি বলা হচ্ছে? ফিউচার পারফেক্ট টেন্স এমন কোন কাজকে বোঝায় যা ভবিষ্যৎ সময়ে ঘটে থাকবে। এই জায়গাটুকু দেখেন, ভবিষ্যৎকালে ঘটে থাকবে এমন বুঝালে তার টেন্সকে ফিউচার পারফেক্ট টেন্স বলে। ভবিষ্যতে এইখানে কিন্তু দুইটা বিষয় থাকে। পারফেক্ট টেন্সে প্রেজেন্ট, যে কোনো পারফেক্ট টেন্স দুই ভাবে হতে পারে। খুব ভালোভাবে দেখেন, এই পারফেক্ট টেন্সটাই কিন্তু একটু ঝামেলা করে, আর এই ক্লাসটা নিতে কিন্তু অনেক কষ্ট হয়। তো আমি কষ্ট করে বুঝাচ্ছি, আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন। খুব একটু মানে ইম্পর্ট্যান্ট জায়গা, আমি কঠিন বলবো না, কঠিন বললে ভুল হবে। জগতে কোনো কাজই কঠিন না, এটা করতে করতে সহজ হয়ে যায় যে কোনো কাজ। তো দেখেন, ভবিষ্যৎকালটা পারফেক্ট টেন্সটা দুই ভাবে হয়। কিভাবে হয় আমি একটু বলি। এখানে এটা আমি আগে একটু পড়ে শোনাই। ভবিষ্যতে দুটি কাজ হলে, ভবিষ্যতে দুটি কাজ পাশাপাশি সময়ে হলে, যে কাজটি আগে হয় সেটা ফিউচার পারফেক্ট টেন্স হয়, এবং যেটা পরে হয় সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। অর্থাৎ মনে রাখবেন, প্রেজেন্ট ইনডেফিনিট হয়, ফিউচারের ভিতরে ইনডেফিনিট চলে আসছে কোন জায়গায়? ফিউচার পারফেক্ট টেন্স পড়তে গেলে। আর কোথাও কিন্তু আসবে না, আর কোথাও কিন্তু আসবে না। এই পারফেক্ট টেন্সটা খুবই মানে বুঝাতে কষ্ট হয়, আমি মানে ভালোভাবে বুঝাচ্ছি, বুঝে নেবেন। বললাম যে ভবিষ্যতে পাশাপাশি দুটি কাজ হলে, ওই দুটি কাজের ভিতরে যে কাজটি আগে হয় ওইটা পাস্ট পারফেক্টের নিয়ম অনুসারে বাক্যটা গঠন করতে হবে, আর যে কাজটি পরে হয় ওই কাজটি প্রেজেন্ট ইনডেফিনিটের নিয়মে গঠন করতে হবে। আমরা একটা বিষয় দেখি, তুমি আসার আগে আমি বক্তব্যটা দিয়ে থাকবো। খুব ভালোভাবে দেখেন, দারুণ জায়গা। তুমি আসার আগে আমি বক্তব্যটা দিয়ে থাকবো, এখানে দুইটা কাজ হচ্ছে। একটা কাজ হচ্ছে বক্তব্য দিয়ে সারবো, আর তুমি আসবে, দুইটা কাজ না? তো এখানে দুইটা কাজের ভিতরে কোন কাজটা আগে হচ্ছে? বলা হচ্ছে তুমি আসার আগে আমি বক্তব্যটা দিয়ে থাকবো। বক্তব্যটা দিয়ে থাকবো স্যার। তাহলে এইটা বক্তব্যটা দিয়ে থাকবো, এইটা আপনি ফিউচার পারফেক্টের নিয়মে করেন। আর ফিউচার পারফেক্টের নিয়মটা আমরা একটু দেখে আসি। এখানে প্রথমে দেখেন, একটু মার্ক করে দেয়, আপনাদের চোখে পড়বে। সাবজেক্ট প্লাস উইল হ্যাভ। প্লাস উইল হ্যাভ প্লাস, এই যে Past উইল participle হ্যাভ, form. ইয়েস, এই উইল হ্যাভ, মনে রাখবেন আমি পড়ানোর ভিতরে কিন্তু
প্রত্যেকটা ক্লাসে কিছু কিওয়ার্ড বলি, কিওয়ার্ড মানে হচ্ছে মূল শব্দ। এই কিওয়ার্ড গুলো আপনারা একটু নোট করে রাখবেন, পাশে খাতা কলম রাখবেন, আমার কিওয়ার্ড গুলো একটু মনে রাখবেন। তো এখানে একটা কিওয়ার্ড বলছি যে কোনো বাক্যে, জীবনে কখনো যদি এমন সামনে আসে কোনো বাক্যে হ্যাজ, হ্যাভ এবং হ্যাড, তিনটা কথা বলেছি, কোনো বাক্যে হ্যাজ, হ্যাভ এবং হ্যাড এই তিনটা যদি থাকে, ওই হ্যাজ, হ্যাভ, হ্যাড এর পরে যে ভার্বটা বসাবেন ওইটা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, অর্থাৎ V3 হবে। আমার Yes, কথাটা কি বুঝতে পেরেছেন? yes, sir. সবাই একটু কথা বলবেন, রুমা আপা একটু Yes, আনমিউট sir. করবেন, হ্যাঁ সবাই মাঝে মাঝে একটু সংকেত দিবেন, আমি বুঝবো যে আপনারা বুঝতে পারছেন। বিলকিস আপা একটু কথা বলবেন, সবাই একটু ইয়ে করবেন, হ্যাঁ তাহলে আমারও খুব ভালো লাগবে। আমি বলেছিলাম, উদাহরণ দিয়েছিলাম যে ইয়েস, এই যে মানে হ্যাজ, কোনো সেন্টেন্সের ভিতরে যদি হ্যাজ, হ্যাভ বা হ্যাড থাকে, তো এইটা কিন্তু হ্যাজ, হ্যাভ, হ্যাড যদি অক্সিলারি ভার্ব হিসাবে থাকে, এর পরে যে ভার্বটা আসবে মেইন ভার্ব, ওইটার V3 হবে, পাস্ট পার্টিসিপল হবে। তো এখানেও দেখেন স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব প্লাস এক্সটেনশন, প্লাস এক্সটেনশন। এইটা গেল একটা নিয়ম। আর আরেকটা নিয়ম দেখেন, ফার্স্ট অবজেক্ট, এটা একটু দেখাই, ফার্স্ট অবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব প্লাস ফার্স্ট অবজেক্ট প্লাস বিফোর প্লাস সেকেন্ড অবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস সেকেন্ড অবজেক্ট। এখানে আপনাদের একটু কঠিন হয়ে গেল, আমি সহজ করে দেই। আমি এই মানে পারফেক্ট টেন্সটা কেন বলছিলাম গুরুত্ব দিয়ে শিখতে, দেখেন একটা হচ্ছে সাধারণভাবে, খুব সাধারণভাবে পাস্ট ফিউচার পারফেক্ট টেন্স গঠন করা যায়, এটাকে বলা হয়েছে মানে জেনারেল নিয়ম, খুব সাধারণভাবে। যেমন সে তোমাকে সাহায্য করে থাকবে, সে তোমাকে সাহায্য করে থাকবে, সে একটা বাড়ি কিনিয়া থাকবে, সে একটা মোবাইল ফোন কিনিয়া থাকবে, রনি মাছ ধরিয়া থাকবে। এই যে বাক্যগুলো, এইগুলোকে বলা হয় জেনারেল পারফেক্ট টেন্স, জেনারেল ফিউচার পারফেক্ট টেন্স। যেমন সে তোমাকে সাহায্য করে থাকবে, এটা ট্রান্সলেশন কি হবে, হি উইল হ্যাভ হেল্পড ইউ, হি উইল হ্যাভ হেল্পড ইউ। এখানে হেল্পড হয়েছে কেন, হেল্পের পরে ইডি হয়েছে কেন, ইয়েস, এই যে হেল্পের আগে, হেল্পের আগে হ্যাভ রয়েছে, এই জন্য এটা থার্ড পারসন মানে V3 ফর্ম হলো। ঠিক আছে, তো এইটা গেল হচ্ছে জেনারেল ফিউচার পারফেক্ট, খুব সাধারণ নিয়ম, এটা আমরা সবাই পারি। কিন্তু এই যে আগে বা পরে, বিফোর বা আফটার দিয়ে যদি কখনো থাকে, এই জায়গাটা আমরা একটু মন দিয়ে দেখব। তো এখানেও কিন্তু আমি মেইন কথাটা বলে ফেলেছি, পাশাপাশি সময়ে ভবিষ্যৎকালে যদি দুইটা কাজ হয়, এই দুইটা কাজের ভিতরে যখন যে কাজটা আগে হবে, ওই কাজটি আমরা পাস্ট পারফেক্ট এর নিয়মে করব। অর্থাৎ এই যে জেনারেল পারফেক্ট যেভাবে আপনাদেরকে দেখালাম, এইটা কিন্তু ইয়েস, এইটা হবে, যে কাজটা আগে হবে সেখানে আপনাকে এই নিয়মটা অ্যাপ্লাই করতে হবে। আর যে কাজটি পরে হবে ওইটা প্রেজেন্ট ইন, ইয়েস প্রেজেন্ট ইনডেফিনিটের নিয়মে করতে হবে, এই ছাড়া আর কোনো ঝামেলার জায়গা নেই। অর্থাৎ আমি পাস্ট, ইয়েস পাস্ট পারফেক্ট টেন্সেও সেম, পাস্ট পারফেক্ট টেন্সটা আমি আজকে একটু দেখাবো। তো আমি, হ্যাঁ, ইয়েস ইয়েস, কোনো বাক্যে যদি হ্যাজ, হ্যাভ, হ্যাড থাকে এবং পরে ইয়েস প্রেজেন্ট হোক, পাস্ট হোক বা ফিউচার হোক, সেখানে হ্যাজ, হ্যাভ, হ্যাড থাকলে আপনাকে ওখানে ভার্বের ভিতরে, এটা একটু মনে রাখবেন। আমি কয়েকটা কিওয়ার্ড মাঝে মাঝে বলবো, এগুলো একটু অ্যাপ্লাই করবেন, দেখবেন আপনার ভুলের সংখ্যা কমে যাবে। তো দেখেন ফিউচার পারফেক্ট টেন্সটা দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে জেনারেল ফিউচার পারফেক্ট টেন্স, আরেকটা হচ্ছে আগে পরে, বিফোর বা আফটার থাকবে। তো এই আগে পরে যদি কখনো থাকে, এখানে দুইটা কাজের ভিতরে যে কাজটি আগে হবে, ওই কাজটা আপনাকে ওই ফিউচার পারফেক্ট এর নিয়ম অনুসারে, অর্থাৎ সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস ভার্বের V3 ফর্ম প্লাস অবজেক্ট, এই নিয়মে করবেন। আর তারপরে বিফোর বা আফটার ব্যবহার করে যে কাজটি পরে হবে ওইটা প্রেজেন্ট ইনডেফিনিটের নিয়মে করবেন। অর্থাৎ এখানে দেখেন, তুমি আসার আগে আমি বক্তব্যটা দিয়ে থাকবো, তাহলে এখানে কোন কাজটা আগে হচ্ছে, আমি বক্তব্যটা দিয়ে থাকবো। এর ইংলিশ কি হবে, আই উইল হ্যাভ গিভেন দ্য স্পিচ। এই কথাটুকু দেখেন ঠিক, এই কথাটুকু কিন্তু ঠিক ফিউচার পারফেক্টের নিয়ম অনুসারেই করেছে, যে উপরে হি উইল হ্যাভ হেল্পড ইউ যা করেছিলাম, এখানেও সেই নিয়মে করেছি, আই উইল হ্যাভ গিভেন দ্য স্পিচ, স্পিচ মানে বক্তব্য, আমি বক্তব্যটা দিয়ে থাকবো, কখন, বিফোর মানে পূর্বে, ইউ কাম,
ইউ কাম, এইটুক কিন্তু এই ঘটনাটা ঘটেছে হচ্ছে প্রেজেন্ট। ইয়েস, প্রেজেন্ট ইনডেফিনিট নিয়মে। ইউ কাম মানে তুমি আসো, বা তুমি আসার পূর্বে আমি বক্তব্যটা দিয়ে থাকবো। আমি অনেক কঠিন একটা বিষয় হ্যাঁ অবশ্যই, প্রশ্ন থাকলে। হুম হুম। না এখানে প্রেজেন্ট ইনডেফিনিট, না না না, একটু শোনেন, এখানে প্রেজেন্ট ইনডেফিনিট বলতে কি সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম, এখানে মানে ভি ওয়ান ফর্ম। হ্যাঁ, ইউ কাম, এখানে কিন্তু কেম হয়নি, এখানে কিন্তু কাম বসেছে, অর্থাৎ কামটা হচ্ছে ভি ওয়ান ফর্ম। এই জন্য আমি বারবার বলি এখানে, ইয়েস, এখানে আমি দেখতে পাচ্ছি না নিচে, আমি এটা আজকে আবারও দিব। অর্থাৎ এই ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে আমাদেরকে একেবার প্রথমে কিছু সাবজেক্ট মুখস্থ করতে হবে, কিছু ভার্ব ফর্ম মুখস্থ করতে হবে, কিছু অবজেক্ট মুখস্থ করতে হবে। যেমন দেখেন, আমি সাবজেক্ট আর ভার্ব দিয়ে কিছু বাক্য যদি বলি, আই গো, আমি যাই, এখানে আই হচ্ছে সাবজেক্ট, গো মানে যাওয়া। এরপর যদি বলি তুমি যাও, ইউ গো। যদি বলি তারা যায়, দে গো। এখানে আমি গোটাকে চেঞ্জ করিনি, করেছি শুধু সাবজেক্ট অর্থাৎ কর্তা। আই গো, ইউ গো, দে গো। এইবার আমি গোটাকে চেঞ্জ করে দিব, যেমন আই ইট, ইউ ইট, দে ইট। দেখেছেন? তাহলে আমাকে কিছু সাবজেক্ট জানা লাগবে, কিছু ভার্ব জানা লাগবে। এইবার এই ভার্বের ফর্ম কেন জানা লাগবে? প্রথমে বলেছি আই ইট, তারপর বলেছি আই গো, আমি যাই। যদি বলতাম আমি গিয়েছিলাম, তখন হবে আই ওয়েন্ট। কি হবে? কিন্তু এই ওয়েন্ট কোথা থেকে আসলো? ভার্ব ফর্ম যদি আপনি না জানেন, আপনি কখনোই ওটা পারবেন না। এই জন্য সাবজেক্ট কিছু মুখস্থ করা লাগবে, কিছু ভার্ব ফর্ম মুখস্থ করা লাগবে। আর অবজেক্ট তো আমরা অটোমেটিকলি জেনে যাই, দু চোখে যা দেখা যায় সামনে সবই হচ্ছে অবজেক্ট। তো এইভাবে মানে আমি কেন আপনাদেরকে বারবার বলি ল্যাঙ্গুয়েজটা খুবই সহজ, এর কারণটা হচ্ছে কিছু টেকনিক অবলম্বন করলে ভাষাটা আসলেই সহজ। যারা গবেষণা করে, এই ল্যাঙ্গুয়েজটা নিয়ে দীর্ঘদিন থেকে পড়াশোনা করেছি, এটার উপরে অনার্স মাস্টার্স করে এটা নিয়ে গবেষণা করে একটা জিনিস বুঝেছি, যে ছেলে মেয়েদেরকে সহজে ইংরেজি শেখানো যায়, তার কিছু টেকনিক রয়েছে। তার একটা টেকনিক এই যে কেবল বললাম, যে কিছু সাবজেক্ট মুখস্থ করতে হবে, কিছু ভার্ব, আর কিছু অবজেক্ট। এই যে দেখেন, আই গো, আমি যাই, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আমি যাব, আই উইল গো। তখন ওখানে ফিউচারে শ্যাল উইল আনবে, তাহলে ওখানে উইল আনতে হবে। এবার যদি বলি তুমি যাও, ইউ গো। তুমি গিয়েছিলে, ইউ ওয়েন্ট। এবার এখানে ভার পরিবর্তন করে দেন, যদি বলি তুমি তৈরি, করো, ইউ মেক। তুমি তৈরি করো, ইউ মেক। তুমি তৈরি করেছিলে, ইউ মেড। তখন কি হবে? ইউ মেড। অর্থাৎ একটা বিষয় মনে রাখবেন, সাবজেক্ট যদি আপনি ভালোভাবে ধরতে পারেন, ভার্ব যদি ধরতে পারেন, ল্যাঙ্গুয়েজটা আপনার কাছে 50% সহজ হয়ে যাবে, 50% সহজ হয়ে গেল। তো ফিউচার পারফেক্ট টেন্সটা আমি যেভাবে বুঝালাম, আরো একটা বাক্য বুঝাই দেখেন এখানে। তো মনে রাখবেন, এখানে ফিউচার পারফেক্টটা দুই ভাবে হইতে পারে, একটা জেনারেল ফিউচার পারফেক্ট, আরেকটা হচ্ছে বিফোর বা আফটার যুক্ত ফিউচার পারফেক্ট। আমি পৌঁছানোর আগে তুমি অফিসে গিয়ে থাকবে। দেখেন, আমি একটু আগে একটা কথা বলেছিলাম, এই যে পারফেক্ট পারফেক্ট না, এ কিন্তু বেশি কাজে লাগে না। চিন্তা করে দেখেন, সারা দিনের ভিতরেও কখনো এই বাক্যগুলো কিন্তু আমরা ব্যবহার করি না, যে তুমি আসার আগে আমি বক্তব্যটা দিয়া থাকবো, আমি পৌঁছানোর আগে তুমি অফিসে গিয়া থাকবে। এই বাক্যগুলো কিন্তু আমরা সারা দিনের ভিতরে খুব কম কাজে লাগে। আর এইগুলো আমি বিভিন্ন ব্যাচে করাতে চাই না বা করাই না, কেন না? কারণ এইগুলো দিলে ছেলে মেয়েদের মাথায় অনেকটা বোঝা, বার্ডেন বেড়ে যায়। তো যেহেতু আপনারা শিখতে চেয়েছেন, এজন্য কিন্তু আমি খুব ভালোভাবে স্মুথলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ইয়েস, এবং এই নিয়মটা শিখলে, এটা আমি বলছি কি, যে ল্যাঙ্গুয়েজটা একটা অ্যাসেট, একটা সম্পদ। আজকে দেখেন, আপনাদের পড়িয়ে কিন্তু আমার ডাল ভাতের ব্যবস্থাটা হয়। আমি কিন্তু এখানে আপনাদের কোনো মানে আমার কিন্তু এখানে মানে আমার মুখের, আমার জ্ঞান ছাড়া কোনো পুঁজি নাই। একটা দোকান দিতে গেলে দোকানে যেমন আগে মাল তোলা লাগে, ঔষধের দোকান দিতে গেলে আগে ঔষধ কেনা লাগে, এখানে কিন্তু আমার ম্যান পাওয়ার বা আমার ভিতরের যে ক্রিয়েটিভিটি, এইটা বিক্রি করেই কিন্তু আমি টাকা রোজগার করছি। তো এখানেও কিন্তু ল্যাঙ্গুয়েজটা আপনি, ইয়েস, এটাকে বলা হচ্ছে হিউম্যান রিসোর্স, মানব সম্পদ। এবং এই সারা বিশ্বে বর্তমানে কিন্তু এই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট যেটাকে বলা হয়, এটা নিয়ে আমরা একটা সেমিনার করেছিলাম আমাদের খুলনার হোটেল রয়্যালে। অর্থাৎ মানব সম্পদ বিভাগ বা মানব সম্পদ উন্নয়ন, মেধা সম্পদের উন্নয়ন। একটা হচ্ছে কায়িক শ্রম, একটা মানসিক শ্রম। দেখেন, আমি কিন্তু আমার রুমে বসে, আমার ফ্যানের তলে এসি রুমে বসে আমি ক্লাস করাচ্ছি। এখানে কিন্তু আমার কায়িক, শারীরিক কোনো শ্রম না, আমার কিন্তু কথা বলতে হচ্ছে, আমার মানসিক, অর্থাৎ আমার ব্রেন থেকে কথাগুলো আনতে হচ্ছে।
তো এইটাকে Yes. বলা হয়েছে হিউম্যান রিসোর্স। আপনারা অফিসে গিয়ে কিন্তু কলম খাতা কলম নিয়ে দেখবেন, যারা ফিল্ডে যেতে হয় না, যারা অফিসে বসে থাকেন, দেখবেন আপনিও কিন্তু আমাদের মতো হিউম্যান রিসোর্সটাকে কাজে লাগাচ্ছেন, আপনার ব্রেনটাকে কাজে লাগিয়ে মান্থলি একটা মোটা অঙ্কের স্যালারি পাচ্ছেন আপনার বুদ্ধিকে কাজে লাগিয়ে। তো এই যে দেখেন, এই যে আমি ল্যাপটপের মাধ্যমে ক্লাস নিচ্ছি করোনাকালীন সময় থেকে, এটা কিন্তু আজ থেকে 20 বছর বা 10 বছর আগেও কিন্তু এই গুগল মিট অ্যাপ, জুম অ্যাপ মানুষ আবিষ্কার করেনি, এগুলো কিন্তু বাজারে ছিল না। তো দিন যত যাচ্ছে মানুষ কিন্তু বুদ্ধি খাটিয়ে, মানুষের মেধা সম্পদকে কাজে লাগিয়ে পৃথিবীটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো আমাদেরকে সবসময় হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এই দিকটাতে একটু নজর দিতে হবে। যারা পিএইচডি করে, এমফিল, ডক্টরেট করে, এরা দেখবেন নতুন কিছু আবিষ্কার করে দেখাতে হয়, তারপরেই কিন্তু আপনার নোবেল প্রাইজ আসবে, পিএইচডি ডিগ্রি আসবে। তো এখানে মনে রাখবেন, এই যে বিষয়টা আমি শিখিয়ে দিচ্ছি, মনে করেন এটা আসলে বেশি কাজে লাগে না, তারপর এটা শিখলে কি হবে, আপনার নেক্সট জেনারেশন কাউকে এটা শিখাতে পারবেন। আমি যদি এখানে আজকে শিখানোর পরে আপনাদের কাউকে যদি বলি যে এইবার আমি আপনাদের ছাত্র হয়ে গেলাম, আপনি টিচার, আপনি আমাকে শিখান, আপনি পারবেন তো? অবশ্যই পারবেন, যদি ক্লাসটা ভালোভাবে দেখে থাকেন, আমার Yes, কথাগুলো sir. যদি বুঝতে পারে। তো এইভাবেই কিন্তু ক্লাসটা করতে হবে, এইভাবে শিখতে হবে, এমন ভাবে শিখবো যেন ওইটা আমি আগামীতে কাউকে শিখাতে পারি। তো দেখেন, এখানে আমি দুই ভাবে বলেছিলাম, জেনারেল ফিউচার পারফেক্ট আর একটা হচ্ছে বিফোর আফটার। যেমন আমি পৌঁছানোর আগে তুমি অফিসে গিয়ে থাকবে, তাহলে তুমি অফিসে গিয়ে থাকবে, এখানে উইল হ্যাভ এর ব্যবহার করতে হবে। ইউ উইল হ্যাভ গন টু দ্য অফিস বিফোর আই রিচ। এই বাক্যটা দেখেন, আমি একটু বড় করি। বললাম কি যে আমি আমি পৌঁছানোর আগে তুমি অফিসে গিয়ে থাকবে, অর্থাৎ স্বামী স্ত্রী দুজনেই চাকরি করে, তা একজন আরেকজনকে বলছে যে আমি পৌঁছানোর আগে তুমি কিন্তু অফিসে গিয়ে থাকবে। কি হবে? ইউ উইল হ্যাভ গন টু দ্য অফিস। এই উইল হ্যাভ যখনই দিতে হবে, তখন গো ভার্বের ভিতরে গন চলে আসবে। ইউ উইল হ্যাভ গন টু দ্য অফিস বিফোর আই রিচ। এখানে আই রিচ এইটুক কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ছোট্ট একটু জায়গায় ইনডেফিনিটের ব্যবহার করেছি, অর্থাৎ বিফোর বা আফটারের পরে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে, আর এর বাম পাশে যতটুকু থাকবে এটা ফিউচার পারফেক্টের নিয়মে হবে। এখানে আরো একটা জেনারেল ফিউচার পারফেক্ট করেছি, দেখেন, শুধু জেনারেল, একেবারে সাধারণ, তারা কাজটি করে থাকবে, দে উইল হ্যাভ ডান দা ওয়ার্ক। এখানে কিন্তু আর বিফোর আফটার নাই, কারণ এটা সাধারণ ফিউচার পারফেক্ট, তারা কাজটি করে থাকবে, দে উইল হ্যাভ ডান দা ওয়ার্ক। দেখেছেন? তাহলে এখান থেকে এই যে মাত্র এখানে দুইটা উদাহরণ আছে, আমি পৌঁছানোর আগে তুমি অফিসে গিয়ে থাকবে, তারা কাজটি করে থাকবে, এই আপনারা বাসায় বসে এই রুলটা দেখে দেখে আরো কিছু প্র্যাকটিস করবেন, করে Yes. যদি লিখতে সময় পান লিখবেন খাতায়, না পারলে ফোনে রেকর্ডিং চেপে দিয়ে ফোনে রেকর্ড করে আমাকে পাঠাবেন। হ্যাঁ, প্র্যাকটিস স্যার, করতে হবে, বলেন। স্যার বেশিরভাগই কি ফিউচার পারফেক্টটা স্যার হচ্ছে যে দুই ইয়াতে তৈরি হয় স্যার, নাকি সিম্পলটাই বেশি থাকে? সিম্পলটাই সিম্পলটা থাকে। সিম্পলটাই বেশি থাকে, সিম্পলটা বেশি থাকে। আর এটাও কাজে লাগে, যেমন আপনি যদি কাউকে বলতে চান যে আমি পৌঁছানোর আগে তুমি যেন বাড়িতে গিয়ে রান্নাটা সেরে ফেলবে, সেরে থাকবে, তুমি আসার আগে আমি বক্তব্যটা দিয়ে থাকবো, এটা ব্যবহৃত হয় কিন্তু খুব কম। ওই যে বলেছি না, 7টা টেন্স, সেভেন সেভেন আইটেমের টেন্স বেশি ব্যবহৃত হয়, প্রত্যেকটার প্রথম দুইটা করে, অর্থাৎ ইনডেফিনিট কন্টিনিউয়াস আর হচ্ছে প্রেজেন্ট পারফেক্টটা বেশি কাজে লাগে। যেমন আমি ভাত খেয়েছি, সে বাড়ি আসিয়াছে, সে একটা বাড়ি তৈরি করেছে, তারপরে রনি মাছ ধরেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা খুব বেশি ব্যবহৃত হয়। তো এই 7টা টেন্স আমরা দেখব। তো আমরা এখন ফিউচার পারফেক্টটা দেখে ফেলেছি খুব নিখুঁত ভাবে, এখন দেখব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখেন, এই টেন্স গুলো শুধু শিখে রাখলে কাজ হবে না, এইগুলো শিখে এইগুলোর বাক্য আমাদের ডে টু ডে লাইফে, দৈনন্দিন জীবনে ব্যবহার করতে হবে, তবেই কিন্তু আমাদের শেখাটা সার্থক হবে। ফিউচার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কেমন? এইটা খুবই সহজ। এখানে সময়ের উল্লেখ থাকবে এবং ভবিষ্যতে কোনো একটা কাজ চলমান থাকবে এবং সময়ের উল্লেখ থাকবে। কেমন দেখেন, আমি একটা উদাহরণ দেখে আসি। হ্যাঁ, উদাহরণটা হচ্ছে, ঘন্টা না বাজা পর্যন্ত ছাত্ররা ক্লাস করতে থাকবে। ঘন্টা না বাজা পর্যন্ত ছাত্ররা ক্লাস Yes. করতে থাকবে। আমি আরো একটা সহজ উদাহরণ দেই, আমি 1 ঘন্টা ধরে ফুটবল খেলতে থাকবো, আমি আধা ঘন্টা ধরে ভাত খেতে থাকবো। আহ রীতা 15 মিনিট ধরে গানটি গাইতে থাকবে। অর্থাৎ ভবিষ্যৎকালে একটা চলমান ভাব বুঝাবে এবং এখানে বেশিরভাগ জায়গায় সময়ের উল্লেখ থাকবে। সময় উল্লেখ। হ্যাঁ, আমরা একটু দেখি প্রথম থেকে। যেমন বলা হচ্ছে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, here you can see, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চলমান কোনো কাজকে বোঝায় যা ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময় ধরে ঘটতে থাকবে। ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময় ধরে ঘটতে থাকবে। ওই যে বলেছি
আমি 1 ঘন্টা ধরে কাজটি করতে থাকবো একটা নির্দিষ্ট সময়, ভবিষ্যতে সময়টা কি 1 ঘন্টা ধরে। তারপরে বলছে ঘন্টা না বাজা পর্যন্ত ছাত্ররা ক্লাস করতে থাকবে। এই যে ঘন্টা না বাজা পর্যন্ত একটা নির্দিষ্ট সময়, এমন বুঝালে এমন বুঝালে তার টেন্সকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এটার গঠন প্রণালী কি? সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস সিম্পল ভার্ব এর সঙ্গে আইএনজি প্লাস বাকি অংশ। হুম, যেমন আমরা কাজটি করতে থাকবো, উই উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, উই উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। মনে রাখবেন ফিউচার কন্টিনিউয়াস টেন্সের বড় চিহ্ন হচ্ছে উইল হ্যাভ বিন। হ্যাঁ, শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন, কিন্তু শ্যাল হ্যাভ বিন কে আমি মামার বাড়ি পাঠিয়ে দিয়েছি, এখানে আমাদের শুধু কাজে লাগবে উইল হ্যাভ বিন। হ্যাঁ, একটাই শুধু থাকবে, উইল হ্যাভ বিন, অর্থাৎ সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস মূল ভার্বের পর আইএনজি প্লাস বাকি অংশ। খুবই সহজ এটা। হ্যাঁ, পারফেক্টের মতো, ফিউচার পারফেক্টের মতো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো প্যাচ নাই, এখানে কোনো ঝামেলা নাই। ঘন্টা না বাজা পর্যন্ত ছাত্ররা ক্লাস করতে থাকবে। দ্য স্টুডেন্টস উইল হ্যাভ বিন ডুইং দ্য ক্লাস আনটিল দ্য বেল রিংস, আনটিল দ্য বেল রিংস। এখানেও কিন্তু দেখেন ওই শেষের জায়গাটু, এটা কিন্তু ওই প্রেজেন্ট ইনডেফিনিটের নিয়মেই হয়। ওই পারফেক্টের মতো শেষের যে অংশটুকু থাকে, যেমন ঘন্টা না বাজা পর্যন্ত, আনটিল দা বেল রিংস। এখানে বেল রিংস হলো কেন? দা বেল এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এই জন্য ভার্বের পরে এস বা ইএস বসেছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এমনটি ঘটে থাকে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হয়, ভার্বের পরে এস বা ইএস বসে। ভার্বের পরে কি বসে বলেন? এস বা ইএস বসে। দেখেন আমি কিন্তু ক্লাসটা শুরু করেছি হচ্ছে 10টায়, 47 বেজে গেছে। এখন এইটা শিলা আপার প্রশ্ন ছিল স্যার এটা বুঝাই দেন। এখন অনেকের তো বলতে পারেন যে স্যার তাহলে ওনার প্রশ্নের উত্তর দিচ্ছেন, বাদ বাকি ক্লাস কখন হবে? এখন আপনি আপনার প্রশ্নের উত্তর, ইয়েস হ্যাঁ সকলের জন্য দরকার। আরেকটা, ইয়েস ইয়েস, এখন আরেকটা ব্যাপার হচ্ছে আমি পাস্ট পারফেক্টটা দেখাবো, কিন্তু আমি যেটা মনে মনে ভেবে রেখেছিলাম আজকে পড়াবো সেইটা একটু পড়িয়ে আসি, তারপর পাস্ট পারফেক্টটা আবার আমি একটু দেখাবো। তবে ফিউচারে যে 3টা বিষয় দেখালাম, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এন্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই 3টা বিষয়কে আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন? লেট মি নো দ্যাট। ইয়েস স্যার, আমরা এখন হ্যাঁ, স্যার এবং মোটামুটি বুঝেছি স্যার। ইয়েস মোটামুটি বুঝেছেন। ক্লাস রেকর্ডটা আরেকবার দেখবেন, পিডিএফটা দেখবেন, তখন পুরোপুরি বুঝে যাবেন। ঠিক আছে? আচ্ছা, দেখেন আমি এই যেভাবে পড়াচ্ছি বুঝাচ্ছি, এখানে যদি আপনারা না বুঝতে পারেন, আমি মনে করি অন্য কোথাও গিয়ে কিন্তু এইভাবে স্যাররা, আমি দেখেছি, আমিও একসময় অনলাইনে ক্লাস করতাম, আমি শেখার জন্য বিভিন্ন ঢাকায় যারা ক্লাস করাতো, তো একবার টাকা নেওয়া হয়ে গেলে তাদের আর ওইভাবে দেখতাম গুরুত্ব থাকতো না, ফোন দিলে ফোন ধরতো না, ক্লাস রেগুলার হতো না। কিন্তু আমাদের কিন্তু সোহাগ স্যার এবং আমি, বিশেষ করে আমি একটা দায়বদ্ধতা নিয়ে কিন্তু আপনাদেরকে ভর্তি করাই, এবং আপনারা যতদিন ক্লাস করতে চান, যতদিন ফ্লুয়েন্ট না হবেন, আপনারা থাকতে চাইলে আপনাদের সঙ্গে থাকবো, এবং প্রত্যেকটা ক্লাস এইভাবে আমি পরিশ্রম করে কিন্তু পড়াবো। হুম, হুম। পে করে স্যার আমি আর থাকবো। হ্যাঁ হ্যাঁ, এবং দেখেন বেশি সময় নিব না, উইদিন 2 or 3 months ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি লাইক দ্য নেটিভ স্পিকার। কয়েকটা ক্লাস একটু করেন। ভালো করে শিখতে চাই স্যার, আপনি অনেক সুন্দরভাবে এত উদাহরণ দিয়ে স্যার খুব সহজ করেই হচ্ছে যে বোঝান, আসলে কেউ এভাবে মানে বুঝাইতে চায় না। এরকম করে দেখি না স্যার বুঝাতে। একদমই, দেখেন এই কথাগুলো রেকর্ড চলছে তো বলা যায় না, তারপরে বলি অনেকটা জায়গায় এখন সবকিছু কমার্শিয়াল, ব্যবসায়িক ভিত্তিক, অর্থাৎ আমি অল্প সময়ের ভিতরে অনেক টাকা রোজগার করব, আমি অনেক ধনী লোক হব, এইটা